হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করব যে গত ফার্স্ট লেকচারে আমরা যেগুলো পড়ছিলাম সেই রিলেটেড এই জিনিস আমরা অলরেডি এই গত লেকচারেও আমরা দুইটা ম্যাথ দেখছিলাম। আজকে হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখবো, সব ম্যাথ সেম নিয়ম এখানে। সো চলো তাহলে স্টার্ট করা যাক ম্যাথটা। এই ম্যাথটা আসছিল সাস্টে 2018 সালে। সো চলো তাহলে আমরা প্রথমে কোয়েশনটা দেখি জিনিসটা। দেখো তো ভাই, আমি তোমাকে বলছিলাম যে তোমার হচ্ছে তুমি যখন যোগাশ্রী প্রোগ্রামে ম্যাথগুলো করবা, সব ম্যাথ হচ্ছে স্টেপ বাই স্টেপ সেম। যেমন এখানেও আমরা দেখো ফার্স্টে কি লিখবো, আগের লেকচারও আমরা ফার্স্ট অঙ্কগুলোতে এখানে লিখছিলাম সিদ্ধান্ত চলক। সো আজকে হচ্ছে আমরা কি দিয়ে স্টার্ট করবো, এখানে লিখবো হচ্ছে ভাই সিদ্ধান্ত চলক। আচ্ছা, এবার দেখো এখানে সিদ্ধান্ত চলক কারা। দেখো তো আগের লেকচারে আমরা দেখছিলাম সিদ্ধান্ত চলক হিসেবে ছিল এক্স কমা ওয়াই, কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো এখানে এক্স ওয়াই এর জায়গায় দেওয়া এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু। তাহলে এই অঙ্কের মধ্যে সিদ্ধান্ত চলক কোনটা বলো তো ভাই? এক্স ওয়ান আর হচ্ছে তোমার হলো যে ভাই এক্স টু। এগুলো হচ্ছে আমার এখানে সিদ্ধান্ত চলক। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এরপরে দেখো আমরা কি লিখতাম ভাই, আমরা লিখতাম হচ্ছে তোমার প্রদত্ত শর্ত বা প্রদত্ত অসমতা কি কি দেওয়া আছে। দেখো প্রদত্ত শর্ত কি কি দেওয়া আছে, ফার্স্টে লিখছে তোমাকে, দেখো এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু, টু এক্স টু লেস দেন অর ইকুয়াল টু 10। তাহলে এক্স ওয়ান প্লাস টু এক্স টু লেস দেন অর ইকুয়াল টু 10 দেওয়া আছে। দেন দেওয়া তোমার এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 4। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু গ্রেটার দেন অর ইকুয়াল টু তোমার এখানে 4 দেওয়া। সো প্রথমটাকে তুমি 1 নাম্বার নাম দাও, পরেরটাকে তুমি 2 নাম্বার নাম দাও। দেন দেখো তোমার এখানে কত দিছে, 3 নাম্বারে দিছে এক্স টু লেস দেন অর ইকুয়াল টু 4, তার মানে এক্স টু লেস দেন অর ইকুয়াল টু 4। আর এরপরে দেখো তোমার এখানে দিছে কত, এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন 0। সেটা মানে কি, এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন 0 মানে কি, এক্স ওয়ানও 0 থেকে বড়, এক্স টু 0 থেকে বড়। যে এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন 0 দেওয়া আছে না, এখানে আসলে একসাথে দুইটা দেওয়া। দ্যাট মিনস এটা যদি আমি 3 নাম্বার দিই, তাহলে এখানে আসলে বোঝাচ্ছে এক্স ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর এটা বোঝাচ্ছে তোমার হচ্ছে এক্স টু যেটা আছে এই এক্স টুটাও গ্রেটার দেন 0। সেখানে সরি এখানে গ্রেটার দেন ইকুয়াল হবে না, যেহেতু এখানে ইকুয়াল দেয় নাই চিহ্নটা কোয়েশ্চনের মধ্যে। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা আমরা চলো একটু করে বুঝি আবার। দেখো এখানে আমরা একটু জাস্ট লিখে ফেলি আগে, এক্স ওয়ান গ্রেটার দেন 0। তার মানে দেখো তোমার এখানে অসমতা যেগুলো ছিল সেগুলো আমরা লিখলাম, আর লাস্টে দেখে এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন 0 ছিল না, একসাথে লেখা ছিল দুইটা অসমতাকে। সো আমরা ভেঙে ভেঙে লিখলাম, একবার লিখলাম এক্স ওয়ান গ্রেটার দেন 0, আর একবার লিখলাম হচ্ছে তোমার এক্স টু গ্রেটার দেন 0। সো জিনিসটা আশা করি আমরা এখানে সবাই বুঝতে পারছি। আচ্ছা, এরপরের কাজটা কি দেখো তো, এরপরের কাজটা হচ্ছে আমাদের এখানে অভিষ্ট ফাংশন কোনটা আছে সেটা লেখা। দেখো তো তোমাকে এখানে কি করতে বলছে, জ্যাট ইকুয়ালস টু এত এর মানকে সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আসলে অভিষ্ট ফাংশন কোনটা বলো তো ভাই? জ্যাট। এখানে তাহলে তোমার অভিষ্ট ফাংশন এটা ইকুয়ালস টু হচ্ছে আমার জেড, এবং জেড এর ভ্যালু দেওয়া কতটুকু দেখো তো, এক্স ওয়ান প্লাস দেওয়া তোমার এখানে হচ্ছে 2x2। সো তোমাকে এটার কি বের করতে বলছে ভাই? সর্বোচ্চ মান। তার মানে জেড এর এখানে কি বের করতে বলছে তোমাকে বলো তো ভাই? ম্যাক্সিমাম মান আমাকে এখানে আসলে বের করতে বলছে। তাহলে আমার টার্গেটটা কি, আমাকে হচ্ছে যোগাশ্রী প্রোগ্রামের টার্গেট হচ্ছে আমি বিভিন্ন ধরনের এক্স ওয়ান এক্স টু বের করবো, দেখবো কোনটার জন্য ম্যাক্সিমাম হয় মানটা। সো আশা করি আমরা এই ম্যাথটা জাস্ট প্রশ্ন যা দেওয়া আছে তা আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো চলো আমরা তাহলে ম্যাথটাতে আগাই। দেখো আমরা ম্যাথগুলোতে কিভাবে আগাই, আমরা কি লিখি এরপরে, আমরা লিখি হচ্ছে তোমার যে এই 1 2 3 4 5 নং অসমতাকে তোমার হচ্ছে কি করি, রৈখিক সমীকরণে প্রকাশ করি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে, দেখো আগের অঙ্ক আমরা এটা করে আসছিলাম, 1 2 3 4 5 নং অসমতাগুলোকে রৈখিক সমীকরণে প্রকাশ করি। তাহলে দেখো তো ফার্স্টে কত আসবে, রৈখিক সমীকরণে প্রকাশ করি বলতে আসলে কি বোঝাচ্ছি, এই যে আমরা যে অসমতার যে চিহ্নটা আছে এটা উঠে গিয়ে এখানে কি বসে যাবে, ইকুয়াল চিহ্ন বসে যাবে। দ্যাট মিনস এখানে বসে যাবে এক্স ওয়ান প্লাস 2x2 ইকুয়াল টু তোমার হচ্ছে ভাই 10 বসে যাবে। তারপর এখানে বসে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু গ্রেটার দেন 4 ছিল, ইকুয়াল টু এটা 4 হয়ে যাবে শুধুমাত্র ইকুয়াল হয়ে। এখানে এক্স টু ইকুয়াল টু 4 বসবে, এখানে তোমার হচ্ছে যে এক্স ওয়ান ইকুয়াল টু 0 বসবে, আর এখানে তোমার হচ্ছে এক্স টু ইকুয়াল টু তোমার এখানে কত বসবে বলো তো ভাই? 0 বসবে। সো এরপরে দেখো তো, এখন একটা জিনিস দেখো আমরা কি করছিলাম, আমরা গতদিন যেটা করছিলাম এইগুলো তো সবগুলো সরল রেখার সমীকরণ না। এই যে 5টা সমীকরণ আমরা লিখলাম, এগুলো হচ্ছে সবগুলো তোমার কিসের সমীকরণ বলো তো ভাই? সরল রেখার সমীকরণ। তো আমরা গত লেকচারে দেখছিলাম এই ম্যাথগুলো তো আমরা কি করি, একটা গ্রাফের মাধ্যমে সলভ করি না ভাই? সো এখানে তোমার তাহলে একটা গ্রাফ আঁকতে হবে। তো কিসের গ্রাফ আঁকবো দেখো তো, আমি এগুলো সবগুলো সরল রেখার সমীকরণ। তো আমরা অলরেডি দেখো তো সরল রেখা চ্যাপ্টার যখন পড়ছিলাম, একটা সরল রেখার ইকুয়েশন ছিল এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটা একটা সরল রেখার ইকুয়েশন ছিল, এবং এটার গ্রাফটাকে আমরা মোটামুটি সবাই আঁকতে পারতাম। কিভাবে আঁকতাম আমরা, দেখো আমরা আঁকতাম প্রথমে এখানে একটা তোমার এক্স অক্ষ নিতাম, এখানে তোমার একটা ওয়াই অক্ষ নিতাম। তো এক্স এক্স এর নিচে কত আছে, এ আছে না ভাই? তাহলে এখানে যাইতাম তোমার এ পরিমাণ যাইতাম,
এখান থেকে এতটুকু এ পরিমাণ যাইতাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হইতো তোমার 1,0, আবার y এর নিচে b আছে না, তাহলে এখান y অক্ষ হচ্ছে আমরা b পরিমাণ যাইতাম, তাহলে এইটা এই বিন্দুর স্থানাঙ্ক হইতো তোমার 0,b, এবং এই দুইটা বিন্দু হচ্ছে আমরা কি করে দিতাম বলতো ভাই, যোগ করে দিতাম, যেটা ছিল হচ্ছে আমার x/a প্লাস y/b = 1 এর সমীকরণ। তো আমার যেহেতু সরল রেখা চিত্র আঁকতে হবে, সো সেম ভাবে আমি কি করব বলতো, এই প্রত্যেকটা সরল রেখাকে আমরা হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। বিশেষ করে দেখো, এই তিনটা সরল রেখাকে আনার দরকার নাই, কারণ এই তিনটা সরল রেখার গ্রাফ আমরা সরাসরি জানি। কিভাবে জানি আমি দেখাবো, কিন্তু আমরা জাস্ট এই দুইটাকে নিয়ে আসি তাহলে, কারণ এই দুইটা গ্রাফ আমরা সরাসরি জানি না। কেমনে আমরা যে তিনটা গ্রাফ সরাসরি জানি, আমি একটু পরে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করতেছি। দেখো তো তাহলে কি করা যায়, এখানে দেখো তো ডান পাশে কত আছে ভাই, 1 আছে না, তাহলে আমরা এখানে এগুলারও ডান পাশে 1 নিয়ে আসবো। তার মানে ফার্স্টের সমীকরণকে তাহলে আমরা 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে x1/10 প্লাস এখানে দেখো কত ছিল, 2x2 ছিল, এটা যে 10 লিখলাম, তাহলে এটা কত হয়ে গেছে, এটা 1 হয়ে যাবে না তাহলে। আচ্ছা, এবার জিনিসটা দেখো, 2/10 আছে না ভাই, তাহলে কাটাকাটি হয়ে কত থাকবে, 5 থাকবে না। তাহলে চলো আমি একসাথে লিখে দিই এখানে যে 2 আর 2 কাটাকাটি 10 কাটাকাটি হয়ে এখানে কত থাকবে বলো তো ভাই, এখানে থাকবে তোমার হচ্ছে ভাই এখানে 5 থাকবে। সো এখানে থাকবে তোমার এখানে 5। সো এটাকে তুমি তাহলে 6 নাম্বার ইকুয়েশন নাম দাও, যেহেতু তুমি 5 নাম্বার পর্যন্ত এখানে নাম দিছিলা। দেন এখানে দেখো তো তুমি কি করবা, এখানে হচ্ছে জাস্ট x1 তোমার হচ্ছে এখানে 4 করো, প্লাস x2 তোমার এখানে 4 করো, তাহলে এটা = 1 হয়ে যাবে। কি করছো বলো তো ভাই, তুমি জাস্ট এখানে ডান পাশে 4 ছিল না, তোমার তো 1 করতে হবে, তাহলে সবাইকে তুমি 4 দিয়ে ভাগ করে দিছো, তাহলে x1/4 হয়ে গেছে, প্লাস x2/4 হয়ে গেছে, = 1 হয়ে গেছে। আর এই যে নিচের তিনটা আছে, এগুলোকে আসলে আর চেঞ্জ করার দরকার নাই, এটা 7 রাখো, এটার ইকুয়েশনটাকে মানটাকে 8 নাম্বার নাম দাও, যেহেতু অলরেডি আমি সেটাকে 7 দিছি নাম। তাহলে এটা হবে হচ্ছে আমার 8 নাম্বার ইকুয়েশন, এটা হবে হচ্ছে আমার 9 নাম্বার ইকুয়েশন, এবং এটা হবে হচ্ছে আমার 10 নাম্বার ইকুয়েশন। তো এবার আমরা মোটামুটি আমাদের কাজ চালানোর মতো ইকুয়েশন গুলো পেয়ে গেছি। এবার আমরা জাস্ট কি লিখবো বলতো, এবার আমরা লিখবো তোমার হচ্ছে যে 6, 7, 8, 9, 10 নং সরল রেখাকে গ্রাফে অঙ্কন করে প্রয়োজনীয় অসমতা দ্বারা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হলো। সো চলো তাহলে আমি এই যে 6, 7, 8, 9, 10 এই যে 4টা সরল রেখা দেখতেছো, এই 4টা সরল রেখাকে চলো আমরা হচ্ছে গ্রাফে স্থাপন করি। সো এখানে একটা গ্রাফে স্থাপন করতে গেলে তোমার একটা জটিলতা আসবে। জটিলতাটা কি দেখো, আগের লেকচারে যে অঙ্কটা ছিল, এখানে x y তোমার ছিল সিদ্ধান্ত চলক, তাহলে তুমি একটা x অক্ষ দিতা আর একটা y অক্ষ দিতা, তো এখানে তো x1 এবং x2 আছে, তাহলে এটা আসলে জটিলতার কিছু নাই। তুমি জাস্ট একটাকে দেখো, তুমি যে এই যে ধরো x1 কে তুমি x অক্ষে বসাও, আর হচ্ছে তুমি x2 কে তুমি y অক্ষ বসাও। দ্যাট মিনস দেখো, আগে সিদ্ধান্ত চলকগুলো x y থাকতো, তাহলে তুমি জাস্ট সরাসরি x অক্ষ বরাবর x কে বসাইতা, y অক্ষ বরাবর y কে বসাইতা। কিন্তু এবারে তোমার সিদ্ধান্ত চলক হিসেবে আছে কত বলো তো, x1, x2 আছে, তাহলে তুমি x অক্ষের দিকে x1 কে বসাও, আর y অক্ষের দিকে x2 কে বসাও, তারপরে গ্রাফ আঁকো। দ্যাট মিনস আমি x1 কে আসলে কি হিসেবে বিবেচনা করতেছি, x হিসেবে বিবেচনা করতেছি, আর আমি x2 কে আসলে বেসিক্যালি y হিসেবে বিবেচনা করতেছি। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সো যদি আমি প্রথমে চিত্রটা আঁকতে চাই, দেখো 6 নম্বরে যে ইকুয়েশনটা আছে, এটা চিত্র যদি তুমি খেয়াল করে দেখো, এখানে x1 এর নিচে কত আছে বলো তো ভাই, x1 এর নিচে কিন্তু তোমার এখানে 10 আছে, আর x2 এর নিচে 5 আছে। তাহলে তুমি কি করবা বলো তো, তুমি x1 দেখো, x1 এর দিকে 10 ঘর যাবা, তাহলে চলো আমি এটাকে লাল কালার দিয়ে দেখাই। তার মানে তুমি এখানে কি করবা বলো তো, এখান থেকে ধরো 10 ঘর গেছো, সো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, 10,0, কারণ এ পরিমাণ গেলে 1,0 হয়। আর y অক্ষের দিকে কতটুকু যাবা, তুমি 5 ঘর যাবা, কারণ এখানে কি ছিল বলতো, x2/5, তার মানে এখানে এটা 0,5 হয়ে যাবে। তাহলে এদের এই যে তোমার 6 নাম্বার যে সরল রেখাটা, এটা তাহলে কোনটা হবে বলো তো, আমি যদি দাগ টেনে দিই, তাহলে সরল রেখাটা হবে তোমার এরকম, যে খেয়াল করে দেখো, এটা হবে আমার কাঙ্ক্ষিত সরল রেখা। তো এটা হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত সরল রেখা। আচ্ছা, এবার হচ্ছে আমার তীর চিহ্নের কথা আসতেছে। তো তীর চিহ্নটা আমরা কিভাবে দেবো, এটা আমরা যদিও গত লেকচারে শিখছি। দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে তোমার 6 নাম্বার যে সরল রেখাটা আছে, এটা কোন অসমতা থেকে আসছে বলো তো ভাই, 1 নাম্বার অসমতা থেকে আসছে না, কারণ 1 নাম্বার অসমতায় তুমি ইকুয়াল চিহ্ন বসাই তো এটা পাইছো, তাই না? তাহলে তোমার 1 নাম্বার অসমতাটা কি, আমরা চলো এটা এই জিনিসটাকে কপি করে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই এবং তোমাকে দেখাই, যে সাপোজ ধরো 1 নাম্বার অসমতা তোমার এটা ছিল। সো চলো আমরা তাহলে এখানে দেখি কিভাবে আমি তীর চিহ্ন নির্ণয় করব। দেখো, 1 নম্বর অসমতা হচ্ছে আমার এটা ছিল, তো আমরা কি করব, তোমার এখানে এই x1 এর যেমন দেখো, যখন তোমার সিদ্ধান্ত চলক তোমার xy থাকতো, তখন আমরা কি করতাম, x এর জায়গায় 0 বসাইতাম, y এর জায়গায় 0 বসাইতাম, মানে মূল বিন্দু বসাতাম। আমরা এখানে সেম কাজটাই করবো, আমরা এখানে x1 এর জায়গায় 0 বসাবো, আবার x2 এর জায়গায় আমরা 0 বসাবো। দেখো তো, 0 আর 0 কে যদি আমি যোগ করি, তাহলে ওই যে রেজাল্টটা আসবে সেটা ভাই 10 থেকে ছোট না। তাহলে তোমার এই যে 0, 0 বিন্দুটা
তোমার এই অসমতাটাকে সিদ্ধ করলো না, কারণ সঠিক তথ্য জিনিসটা। কারণ তুমি যখন x1 এর জায়গায় 0 বসাবা, x2 এর জায়গায় যখন তুমি 0 বসাবা, দুইটারে যখন তুমি যোগ করবা, যে যোগফলটা আসবে সেটা কিন্তু তোমার 10 থেকে ছোট। তাহলে এই যে জিরো মূল বিন্দু যে বিন্দুটা আছে, এই যে মূল বিন্দু যে বিন্দুটা আছে, এটা কি করলো, তোমার এই যে সরল রেখার যে অসমতা সেটা কি সিদ্ধ করলো না ভাই? তাহলে এই সরল রেখার অসমতাটা কার দিকে হেলে থাকবে? হেলে থাকবে কিন্তু তোমার হচ্ছে মূল বিন্দুর দিকে। মানে মূল বিন্দু যেদিকে আছে সেদিক দিয়ে কি করবো বলো তো ভাই? হেলে থাকবে। আশা করি তোমরা বিষয়টা এখানে বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে নেক্সট যে সরল রেখাটা আছে ওইটার আমরা চিত্র আঁকি এবং ওইটার আমরা তীর চিহ্ন নির্ণয় করব। দেখো তো 7 নম্বরের মধ্যে x1/4 x2/4 আছে। তার মানে x অক্ষের দিকেও তুমি 4 গজ যাও, y অক্ষের দিকেও তুমি 4 গজ যাও। দ্যাট মিনস আমি যদি এখানে x অক্ষের দিকে 4 গজ যাই তাহলে সেটা এখানে থাকবে কোথাও, আর y অক্ষের দিকে 4 গজ গেলে সেটা এখানে কোথাও থাকবে। তাহলে এটার যদি তুমি কাঙ্ক্ষিত সরল রেখা আঁকতে চাও তাহলে যেরকম যদি আমি যোগ করে দিই তাহলে দেখো তো কোন সরল রেখাটা তুমি এখানে পাবা। এটা যদি আমরা এখানে চলো এইভাবে করে জাস্ট সিম্পল করে এখানে আমরা এই জিনিসটাকে যোগ করে দিই, তাহলে ভাই সরল রেখা হিসেবে আমি এটা পাবো। যদিও ভাই একটু আমার এখানে আঁকা বাঁকা হচ্ছে, একটু কনসিডার করিও বিষয়টা। আচ্ছা, তাহলে এই সরল রেখা হিসেবে আমরা এটাকে পাবো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 4,0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 0,4, কারণ x1 এর নিচেও 4 ছিল, x2 এর নিচেও 4 ছিল। আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করবো যে এইটার তোমার হলো যে ভাই তীর চিহ্নটা কোন দিকে হবে। একটা জিনিস দেখো তো, এই যে তোমার 7 নাম্বার যে সরল রেখাটা তুমি এখানে পাইছো, 7 নাম্বার সরল রেখাটা, এটা আসছে কোত্থেকে বলো তো? 2 নাম্বার সমতা থেকে আসছে না? তাহলে চলো 2 নাম্বার সমতাকে আমরা এরপরে পৃষ্ঠা নিয়ে যাই, জিনিসটা দেখাই। সাপোজ এই 2 নাম্বার সমতাকে আমরা কপি করলাম, দেন কপি করার পরে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিই। চলো এই জিনিসটা আমি চেক করে তোমাকে দেখাই। তুমি এবার সেম কাজ করবা, x1 এর জায়গায় 0 বসাও, x1 এর জায়গায় তুমি এখানে 0 বসাও, x2 এর জায়গায় তুমি এখানে 0 বসাও। তাহলে দেখো তো রেজাল্ট যেটা আসবে, দেখো x1 এর জায়গায় যখন তুমি 0 বসাইছো, x2 এর জায়গায় যখন তুমি 0 বসাইছো, যেই রেজাল্টটা আসবে মানে 0 আসবে না, সেটা কি তোমার 4 থেকে ছোট? না, 4 থেকে ছোট না। তার মানে এই যে মূল বিন্দুটা তোমার এই অসমতাটাকে কি করলো না? সিদ্ধ করে নাই। তাহলে এই দেখো তো, এই যে খয়েরি কালারের যে সরল রেখা মানে সেকেন্ড সরল রেখাটা, এটার এদিকে দুইটা পার্ট। এটার যে এই পার্ট আছে, এই পার্টে মূলবিন্দু আছে। তাহলে এই যে তোমার অসমতাটাকে তো তোমার এই মূলবিন্দুরা কি করলো না? সিদ্ধ করলো না। তাহলে এটার তীর চিহ্ন কোন দিকে হবে? উল্টা দিকে হবে, মানে অসমতা যেদিকে আছে তার উল্টা দিকে হবে। দেখো, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করি জিনিসটা। কি করছো বলো তো? তুমি x1 এর জায়গায় 0 বসাও, x2 এর জায়গায় 0 বসাও, যে রেজাল্টটা আসছে সেটা কি তোমার 4 থেকে বড়? কারণ দেখো অসমতা তোমার এখানে গ্রেটার দেন চিহ্ন দেওয়া, না 4 থেকে বড় না। তাহলে তোমার এই যে মূল বিন্দুটা অসমতাটাকে কি সিদ্ধ করছে? না, সিদ্ধ করে নাই। সো তাহলে অসমতা যেদিকে সেদিকে এই তোমার অসমতা মূল বিন্দু যেদিকে সেদিকে, তাহলে তোমার অসমতাটা হেলে থাকবে না, অসমতা থাকবে তার হচ্ছে উল্টা দিকে। সো আশা করি তোমরা তীর চিহ্নের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং ক্লিয়ার হয়েছে। সো চলো আমরা তাহলে এগুলো আমরা মুছে দিই, এগুলো আমরা লাগবে না। আমরা তাহলে এরপর হচ্ছে নেক্সট যে সরল রেখাটা আছে সেটাকে আঁকার চেষ্টা করবো। সো চলো এটাও তাহলে মুছে দিই, এটাও মুছে দিই। আচ্ছা, নেক্সটে কি আছে দেখো তো? আমরা অলরেডি তাহলে 6 নাম্বার এঁকে ফেললাম, 7 নাম্বার আমরা এঁকে ফেললাম। নেক্সটে আছে তোমার এখানে হচ্ছে ভাই x2 = 4। আচ্ছা, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো ভাই, x2 কে তুমি আসলে কি দ্বারা নির্দেশ করছো? y দ্বারা। তার মানে আসলে এখানে y = 4 সরল রেখা আঁকতে হবে আমাদের, মানে x2 = 4। তো তুমি এখানে x2 কে কি দ্বারা নির্দেশ করছো? y দ্বারা নির্দেশ করছো না, y অক্ষ বরাবর রাখছো। তাহলে এখানে আসলে বেসিক্যালি আমার রাখতে হবে y = 4 সরল রেখা। তো তোমরা সবাই জানো যে y = 4 সরল রেখা কিরকম হয়। এটা যদি তোমার x অক্ষ হয়, এটা যদি তোমার y অক্ষ হয়, সো y = 4 রেখাটা এরকম হয়, তাই না ভাই? যেটা হচ্ছে 4, এটা হচ্ছে 0,4 এখান থেকে। সো সেম ভাবে x2 = 4 না, সেই সরল রেখাটা কিরকম হবে? সরল রেখাটা হবে তোমার এরকম। আচ্ছা, সরল রেখাটা এদিকেও বাড়বে, কারণ এই সরল রেখাটা তোমার এদিকেও বাড়তো। সো এটা এই সরল রেখাটা এদিকেও আসলে বাড়তো জিনিসটা। আচ্ছা, তাহলে এবার দেখো তো তোমার এখানে এটার তীর চিহ্ন কোন দিকে হবে? আমি তোমাকে জিনিসটা বোঝার চেষ্টা করি। এই যে 8 নাম্বার সরল রেখা যেটা আছে, দ্যাট মিনস এই যে 8 নাম্বার আমাদের যে সরল রেখাটা আছে, এটা আসছে কোত্থেকে বলো তো ভাই? 3 নাম্বার অসমতা দেখে না? তো 3 নাম্বার অসমতা তোমাকে কি বলে দিচ্ছে দেখো তো, x2 এর ভ্যালুটা <= 4। তার মানে x2 এর ভ্যালুগুলো কার থেকে ছোট? 4 এর সমান বা 4 থেকে ছোট। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এই যে রেখাটা আছে, মানে এটা তো এই 8 নাম্বার রেখার জন্য পাইছো ইকুয়েশনটা, মানে এইটার যদি তুমি উপরে যাও তাহলে ভ্যালুগুলো 4 থেকে বড় হয়ে যাচ্ছে না? দেখো 4, 5, 6, 7 আসবে। তাহলে তোমার তো বলে দিছে যে x2 যেটা, এটা <= 4 বলে দিছে। তাহলে আসলে তোমার তীর চিহ্নটা কোন দিকে বসবে? নিচের দিকে বসবে না? কেন নিচের দিকে বসবে বলো তো ভাই? কারণ এটা তোমার হচ্ছে যে এই ভ্যালুগুলোর জন্যই কি বলতো ভাই, তোমার এখানে তোমার হচ্ছে কি বলতো ভাই, তোমার হচ্ছে তোমার 4 হয়। অথবা তুমি আমরা চাইলে চেক করতে পারো। কিভাবে চেক করতে পারো? যে নিয়মটা আমরা শিখে আসছি। দেখো তো তোমার এখানে কি নিয়ম শিখছি আমরা এখানে x2 জায়গায় কত বসাবো বলো তো ভাই? 0 বসাবো। তো 0 যদি বসায়, 0 4 থেকে ছোট না ভাই? তাহলে এই যে তোমার অসমতাটা
সেটা কোন দিকে মুখ করে থাকবে? মূল বিন্দু যেদিকে সেদিকে তোমার হচ্ছে ভাই মুখ করে থাকবে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে কোনটা দেখো তো ভাই, এরপরে দেওয়া আছে x1 ইকুয়াল টু 0। x1 ইকুয়াল টু 0 মানে কোনটা? x ইকুয়াল টু 0 এর মধ্যে সমীকরণ, সেটা আসলে y অক্ষ নির্দেশ করে। আর x2 ইকুয়াল টু 0, এটা মানে হচ্ছে y ইকুয়ালস টু 0, এটা আসলে তাহলে তোমার x অক্ষ নির্দেশ করে। জিনিসটা আমি তোমাকে আবার এখানে একটু করে লিখে দিই, যে দেখো এখানে কি দেওয়া আছে ভাই, x1 ইকুয়াল টু 0 আছে না, তো এখানে তুমি x1 কে আসলে কি দ্বারা নির্দেশ করছো? x দ্বারা নির্দেশ করছো। তাহলে এটা আসলে x ইকুয়াল টু 0 নির্দেশ করে। আর x ইকুয়াল টু 0 এটা কোন অক্ষ? y অক্ষের সমীকরণ নির্দেশ করে। আর এখানে x2 ইকুয়াল টু 0 দেওয়া আছে না, x2 কে তুমি y দ্বারা চিহ্নিত করছো, তাহলে এটা দ্বারা আসলে বেসিক্যালি বোঝাচ্ছে y ইকুয়াল টু 0। তো y ইকুয়াল টু 0 দ্বারা কিসের সমীকরণ নির্দেশ করে? x অক্ষের সমীকরণ, কারণ x অক্ষের উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে y ইকুয়াল টু 0, আর y অক্ষের উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x ইকুয়াল টু 0। সো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো জিনিসটা। তাহলে এবারে দেখো তোমার এখানে কত বলে দিচ্ছে, তোমার এই যে 9 নাম্বার যে সরল রেখাটা, এটা তোমার 4 নাম্বার থেকে আসছে না। এখানে কি ছিল? x1 এর ভ্যালুটা 0 থেকে বড়। তার মানে যে x এর তোমার হচ্ছে যে এখানে দেখো, খেয়াল করে দেখো, x1 এর ভ্যালুটা কি থেকে বড় বলো তো ভাই? 0 থেকে বড়। আর তার মানে x1 জিনিসটা কি? x1 জিনিস হচ্ছে x এর ভ্যালু, তাই না ভাই? x1 মানে হচ্ছে তোমার হচ্ছে x এর ভ্যালু। তো এখানে তোমার অসমতাতে কি বলছো তোমাকে? দেখো তো, অসমতাটা তোমাকে বলে দিচ্ছে হচ্ছে x1 টা গ্রেটার দেন 0। তার মানে x এর ভ্যালুগুলো 0 থেকে বড়। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে তীর চিহ্নটা কোন দিকে হবে? x1 টা গ্রেটার দেন 0, এখানে তাহলে তীর চিহ্নটা হবে তোমার এদিকে না ভাই? এদিক দিয়ে তোমার তীর চিহ্ন হবে। এদিক দিয়ে তীর চিহ্ন কেন হবে? কারণ আমরা সবাই জানি এই অংশটাতে তোমার হচ্ছে যে x এর ভ্যালুগুলো তোমার গ্রেটার দেন 0, কিন্তু তুমি যদি এদিকে যাও, এদিকে কিন্তু x এর ভ্যালুটা ঋণাত্মক, সো ওদিকে হবে না। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আবার আরেকটা দিছে কত বলো তো ভাই? এখানে আরেকটা দিছে দেখো, তোমার এখানে x2 ভ্যালুটা গ্রেটার দেন 0। তো x2 মানে কি? y না? কারণ তুমি এখানে x2 কে দেখো y দ্বারা প্রকাশ করছো। খেয়াল করে দেখো, এখানে এই যে x2 টাকে তুমি হচ্ছে y দ্বারা প্রকাশ করছো। তাহলে দেখো তো, x2 এর ভ্যালুটা মানে y এর ভ্যালুটা গ্রেটার দেন 0, তার মানে এটার তীর চিহ্ন কোন দিকে হবে? এটার তীর চিহ্ন হবে তোমার হলো যে ভাই এদিক দিয়ে, উপরের দিকে উঠতেছে। তাহলে দেখো, এখানে আমরা মোটামুটি 5টা অসমতারই কি এঁকে ফেললাম বলতো ভাই? চিত্রগুলো এঁকে ফেললাম কার দ্বারা? তীর চিহ্ন দ্বারা। এইবার আমাদের হচ্ছে মেইন কাজটা আসতেছে। এবার আমরা কি করি বলতো ভাই? আমরা গত লেকচারে দেখছিলাম, আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার, আমরা এখানে সব অসমতার জন্য একটা কমন অঞ্চল নির্ণয় করি, যেটাকে আমরা পরবর্তীতে নাম দিই হচ্ছে সমাধানের সম্ভাব্য অঞ্চল। আমি তোমাকে এখানে জাস্ট দাগাই দিই, তুমি জাস্ট প্রথমে একটু ভিডিওটা পজ করে দেখার চেষ্টা করো যে কোন অঞ্চলটা সব অসমতার জন্য তোমার হচ্ছে কমন, পরে তুমি এখানে মিলাই দেখো জিনিসটা। সো চলো আমি তাহলে তোমাকে জিনিসটা দেখাই দিই জাস্ট। তাহলে দেখো তো, এখানে এখানে আসলে সমাধানের সম্ভাব্য অঞ্চল হবে তোমার এটা। এই যে অঞ্চলটা আমরা নীল কালার দিয়ে করে দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে তোমার সমাধানের সম্ভাব্য অঞ্চল। কারণ এই অঞ্চলটা সবগুলো দেখো অসমতার জন্য কমন। কারণ খেয়াল করে দেখো, তুমি এখানে যে অন্য কোনো অঞ্চলই সব অসমতার জন্য কমন না। যেমন কেউ যদি বলে যে ভাই, এখানে যে আমি যদি একটা বক্স করে দিই, এই অঞ্চলটা কি কমন? দেখো ভাই, এই অঞ্চলটা কিন্তু এই যে এটা কিন্তু এটা নিচ দিয়ে চলে গেছে, সো এটা কমন না। আবার ভাই, এই অঞ্চলটা কি কমন? না, তাহলে এটাও কমন না। দেখো এটা এটা কেন কমন না? কারণ দেখো এই যে খয়েরি কালারটা তো উপর দিয়ে চলে গেছে, সো এটাও কমন না। সো তুমি আসলে তাহলে কি ভাই এই অঞ্চলটা কমন? দেখো এই অঞ্চলটা, এই যে এটা আছে না, এটা তো নিচ দিয়ে চলে গেছে, তো এটার তো উপরে আছে, সো এটাও তোমার কি না বলো তো ভাই? কমন না। সো আমাদের সমাধানের সম্ভাব্য অঞ্চল মানে হচ্ছে তোমার এমন একটা অঞ্চল, যে অঞ্চলে আসলে সবগুলো অসমতাই ইন্ডিকেট করে জিনিসটা, মানে ওইখানে সবগুলো অসমতাই আসলে বেসিক্যালি থাকবে। সো আশা করি আমরা এই সমাধানের সম্ভাব্য অঞ্চলটা বুঝতে পারছি। সো চলো তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? আমরা এখানে লিখবো যে এবার, যে চিত্রে গাঢ় অংশ দ্বারা সমাধানের সম্ভাব্য অঞ্চল চিহ্নিত করা হলো। চিত্রে গাঢ় অংশ দ্বারা সমাধানের সম্ভাব্য অঞ্চল চিহ্নিত করা হলো। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এইবার আমাদের কাজটা কি বলতো? পরের কাজটা হচ্ছে আমাদের দেখা যে এই সমাধানের সম্ভাব্য অঞ্চলটা কোন কোন বিন্দু নিয়ে গঠিত। দেখো তো এখানে কৌণিক বিন্দু কয়টা? এটাকে আমরা নাম দিই চলো এ বিন্দু, এটা একটা বিন্দু। এটা হচ্ছে আমরা নাম দিই চলো বি বিন্দু, এটা একটা বিন্দু। এটা একটা বিন্দু সি, এবং এটা একটা বিন্দু তোমার হচ্ছে ডি। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে সমাধানের সম্ভাব্য অঞ্চলে কৌণিক বিন্দু রয়েছে 4টি। এরা হলো, দেখো তো কত কত, এ দেওয়া আছে 0,4, একটা কৌণিক বিন্দু তোমার এখানে হচ্ছে এ, এটা হচ্ছে তোমার 0,4। তারপর আরেকটা দেওয়া আছে বি, এটার স্থানাঙ্ক আমি জানি না, আমি সাপোজ ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি, এটার স্থানাঙ্ক আমি এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি এখানে। আরেকটা হচ্ছে তোমার সি, সি বিন্দুর স্থানাঙ্ক 10,0, আর তোমার আরেকটা আছে ডি, ডি বিন্দুর স্থানাঙ্ক 4,0।
0। তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি বলতো ভাই, আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে তোমার এখানে যে বি এক্স ওয়াই বিন্দুটা আছে এটা আসলে বেসিক্যালি বের করা। সো একটা তুমি যদি জিনিস খেয়াল করে দেখো, আমি যদি একটু করে আইডেন্টিফাই করতে চাই যে 6 নাম্বার যে সরল রেখাটা দেওয়া আছে, দ্যাট মিনস এখানে দেখো তুমি 6 নাম্বারে যে ইকুয়েশনটা লিখছিলা ওটা আসলে কত ছিল, x1 ডিভাইডেড বাই 10 আর x2 ডিভাইডেড বাই 5 ছিল না? তো এই যে সরল রেখাটাকে তুমি দেখতেছো এটা আসলে তোমার বেসিক্যালি 6 নাম্বার সরল রেখা ছিল। আবার দেখো তো এইখানে আরেকটা সরল রেখা যেটা দেখতেছো তুমি, এটা হচ্ছে কত ছিল, x2 = 4 ছিল, তাহলে এটা 8 নাম্বার ইকুয়েশন ছিল, সরল রেখা ছিল, তাহলে এটা তোমার 8 নাম্বার সরল রেখা ছিল, তাই না ভাই? কারণ এটা x2 = 4 ছিল। তাহলে তোমার এই যে বি বিন্দুটা যেটা আছে বি এক্স ওয়াই, এটা আসলে বেসিক্যালি 6 নাম্বার এবং 8 নাম্বার দুইটা সরল রেখার ছেদবিন্দু বলতে পারি না আমরা। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এখানে বি এক্স কমা ওয়াই বিন্দুটি হলো 6 নং ও 8 নং সরল রেখাদ্বয়ের ছেদবিন্দু। তাহলে আমরা যদি এবার 6 নাম্বার এবং 8 নাম্বার সরল রেখাকে যদি আমরা যদি তোমার কি করি বলতো ভাই, সলভ করি, তাহলে এখান থেকে আমরা আসলে এক্স ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব না। আমরা সবাই সলভ করতে অলরেডি জানি। তাহলে এখানে আমরা লিখবো কি বলতো, আমরা এখানে লিখবো যে অতএব 6 ও 7 নং 6 ও 8 নং সমীকরণকে সমাধান করে পাই। 6 ও 8 নং 6 ও 8 নং সমীকরণকে সমাধান করে পাই x1 = 2, x2 = 4। আচ্ছা, কিভাবে সমাধান করলাম আমি জাস্ট একটু করে দেখাই দিই। দেখো তো তোমার এখানে এই যে 8 নম্বরে x2 = 4 দেওয়া আছে না, তুমি তাহলে এটাকে 6 নম্বরে বসাই দাও। তাহলে তোমার এখানে দেখো তো এটা 8 হয়ে যাবে না, 2 × 4 মানে 8, তাহলে x1 = কত আসবে, 10 - 8 মানে 2 চলে আসবে। এটাকে চাইলে তোমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তো কেউ যদি ক্যালকুলেটর দিয়ে করতে না পারো দেন আমাকে তোমরা জানাতে পারো, তাহলে আমি নেক্সট লেকচারে দেখাই দিব যে কিভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে আসলে এই সমীকরণগুলোকে সমাধান করতে পারো, মানে দুটো সমীকরণকে কিভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারো জিনিসটা। আচ্ছা, অথবা আমরা আসলে আমার চিন্তা ভাবনা আছে একটা নতুন লেকচার সিরিজে বের করা, যে তুমি কিভাবে ক্যালকুলেটর দিয়ে সহজে তুমি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সলভ করতে পারবা। তারপর তুমি কিভাবে বিভিন্ন ধরনের ক্যালকুলেটর, আসলে অনেকগুলো শর্টকাট টেকনিক আছে, এগুলো আমরা বের করব। আসলে আমি সাময়িক ব্যস্ততার কারণে আসলে এটা বের করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি সামনে এটা বের করব যে তোমার এই কিভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে আসলে সব ধরনের ক্যালকুলেশন করতে পারো, মানে সব ধরনের না, যেগুলো করা যায়, যেমন ম্যাট্রিক্স করা যাইতে পারে, জটিল সংখ্যার ক্যালকুলেশন গুলো করা যাবে, তারপর তোমার সরল রেখার কিছু জিনিস করা যাবে, এই যে সমাধানগুলো করা যাবে সেগুলো তুমি কিভাবে করবে আমি তোমাকে হচ্ছে যে নেক্সট তোমার একটা আমরা লেকচার সিরিজই বের করবো এটা নিয়ে। সো চলো আমরা তাহলে আমাদের এখন এখানে ফিরে আসি। তাহলে এখানে দেখো তো আমরা তাহলে x1 = 2 পাইলাম, x2 = 4 পাইলাম। তাহলে এখানে আসলে বলো তো ভাই বেসিক আমরা যদি এরপর একটা কি করবো বলো তো, একটা ছক করব। ছক করার পরে আসলে আমরা হলো যে এখানে তোমার এই দেখবো যে কোন বিন্দুগুলোর জন্য তোমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আসে। সো এটাকে চলো আমরা কপি করি। এখানে বিন্দু কয়টা, এখানে বিন্দু তোমার মনে মেবি 4টা। তাহলে এখানে আমরা ঘর করতে হবে, একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম। ওকে, তারপরে চলো আমি এখানে আরেকটা দাগ টেনে দিব। ওকে, তাহলে আমরা এখানে লিখবো তোমার হচ্ছে ভাই বিন্দু, এদিকে আমরা লিখবো, এই পাশে আমরা লিখবো তোমার হলো যে ভাই বিন্দু, আর এই পাশে আমরা লিখবো তোমার এই যে যেটা অভিষ্ট ফাংশন ছিল। অভিষ্ট ফাংশন কি ছিল দেখো তো ভাই, অভিষ্ট ফাংশন ছিল তোমার এখানে z(x1 + 2x2)। সেটাকে আমরা চলো কপি করে নিয়ে আসি। আমরা সেটাকে কপি করে নিয়ে এসে নেক্সট পৃষ্ঠা লিখে দিব একসাথে। হ্যাঁ, আমরা এখানে লিখে দিই, পেস্ট করে দিই জিনিসটাকে। সো এটা ছিল আমার হচ্ছে ভাই অভিষ্ট ফাংশন, যে x1 + 2x2। সো তাহলে চলো আমরা প্রথমে বিন্দুগুলো বসাই। তাহলে দেখো তো ফার্স্ট বিন্দুটা কত, a না ভাই, a 0,4। তাহলে ফার্স্ট বিন্দুটা হচ্ছে তোমার এখানে কত দেখো তো ভাই, a 0,4। সেকেন্ড বিন্দুটা তোমার হচ্ছে বি, x, y ছিল। সো তুমি x, y এর ভ্যালু বের করছো, একটা x এর ভ্যালু 2 বের করছো, x2 এর ভ্যালু 4 বের করছো, তাহলে 2,4। তারপর দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক কত, 10,0। সো তোমার এখানে সি বিন্দুর স্থানাঙ্ক জায়গায় তুমি বসাবা c 10,0, c 10,0। আর আরেকটা দেওয়া আছে ডি, এটা হচ্ছে 4,0। আরেকটা দেওয়া আছে ডি, এটা হচ্ছে তোমার 4,0 দেওয়া আছে। সো এবার যদি আমরা বের করতে যাই যে এটার ভ্যালুগুলো, দেখো তো আমরা কি করবো, জাস্ট x1 এর জায়গায় 0 বসাও, তাহলে এটা 0 আসবে, প্লাস x2 এর জায়গায় তুমি 4 বসাও, তাহলে এটা আসবে কত, 8। এখানে z = কত আসবে দেখো তো, x1 এর জায়গায় তুমি 2 বসাও, প্লাস 2 × x2 এর জায়গায় তুমি 4 বসাও, তাহলে দেখো তো রেজাল্ট কত আসবে তোমার এখানে, 10 আসবে জিনিসটা এখানে। আবার z = তোমার এখানে দেখো তো, x1 এর জায়গায় তুমি 10 বসাও, x2 এর জায়গায় তুমি 0 বসাও, রেজাল্ট আসবে তোমার এখানে কত বলো তো ভাই, 10 আসবে, কারণ 2 × 0 মানে তো 0। তো এরপরে দেখো তো এটার জন্য 4 নাম্বারটার জন্য x1 এর জায়গায় তুমি 4 বসাও, x2 এর জায়গায় তুমি 0 বসাও,
তাহলে রেজাল্ট আসবে তোমার এখানে 4। তাহলে আমরা হচ্ছে এই ছক থেকে খুব আসলে ইজিলি আমরা দেখতেছি যে এখানে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে না ভাই। সো ম্যাক্সিমাম ভ্যালু দেখো তো তুমি 2,4 পাচ্ছ, 10,0 পাচ্ছ, তাহলে আমরা এখানে কি লিখে দিব, জেড ম্যাক্স, মানে জেড এর ম্যাক্সিমাম ভ্যালু সেটা কতটুকু ভাই, 10। সো এটাই হচ্ছে আমার এখানে আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা আসলে এই ধরনের আরো একটা দুটো ম্যাথ করাতে যাচ্ছি, কিন্তু আমরা এরপরে হচ্ছে তোমার যে শর্ত দেওয়া যে সকল, মানে যে এখানে তো এই অঙ্কগুলোতে তো ডাইরেক্ট তোমার কি দেওয়া বলো তো, শর্তগুলো দেওয়া আছে, কিন্তু আমরা এই আগামী লেকচার থেকে স্টার্ট করব যে তোমার এরকম ডাইরেক্ট দেওয়া থাকবে না, ইনডাইরেক্টলি দেওয়া থাকলে তুমি কিভাবে শর্ত বানাবা। সো চলো আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখে নিই। সো আরেকটা ম্যাথ এখানে দেখো তোমাকে সেম ভাবে এখানে বলতেছে যে ফার্স্টে আমরা কি লিখবো, দেখো তো এখানে এবার সিদ্ধান্ত চলক কত করে দেওয়া আছে, এক্স এবং ওয়াই। তাহলে আমরা প্রথমে এখানে লিখে ফেলবো সিদ্ধান্ত চলক, আগের মতোই সেম ম্যাথ, সিদ্ধান্ত চলক। এখানে সিদ্ধান্ত চলক হিসেবে কাকে কাকে আমরা দেওয়া আছে দেখো তো ভাই, এক্স কমা ওয়াই কে দেওয়া আছে। তারপর আমরা লিখবো হচ্ছে ভাই এখানে প্রদত্ত শর্ত, প্রদত্ত শর্ত। দেখো তো শর্ত কি কি দেওয়া আছে, 2x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 8, তাহলে 2x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 8 দেওয়া, এটাকে তুমি 1 নম্বর অসমতা নাম দাও। 2 নম্বরে দেওয়া আছে দেখো 2x প্লাস 3y লেস দেন অর ইকুয়াল টু 12, 2x প্লাস 3y লেস দেন অর ইকুয়াল টু 12, less than or equal to 12, 2x plus 3y লেস দেন আর ইকুয়াল টু তোমার এখানে 12 দেওয়া, সো এটা তোমার হচ্ছে 2 নম্বর সমীকরণ। এরপরে দেওয়া x কমা y গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, তাহলে একবার দেওয়া x গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর একবার দেওয়া y গ্রেটার দেন আর ইকুয়াল টু 0। যদিও এটাকে একসাথেই দেওয়া x কমা y, তার মানে দোনোটাই হচ্ছে আসলে গ্রেটার দেন 0, এটাকে আমরা চাইলে আলাদাভাবে এভাবে করে লিখতে পারি। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে আমার শর্তগুলো গেল। এরপরে দেখো তো আমার অভিষ্ট ফাংশন কি দেওয়া আছে, z দেওয়া আছে হচ্ছে আমার 3x প্লাস y, তাহলে এখানে আমার অভিষ্ট ফাংশন, এখানে হচ্ছে আমার অভিষ্ট ফাংশন আসলে বেসিক্যালি দেওয়া হচ্ছে তোমার z ইকুয়ালস টু 3x প্লাস y দেওয়া। সো দেখো তোমাকে এখানে কি করতে বলছে, এটা সর্বোচ্চকরণ করতে বলছে, তার মানে এই যেটার আসলে কি বের করতে বলছে বলো তো ভাই, ম্যাক্সিমাম ভ্যালু তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে আমরা এখানে ফার্স্টে কি লিখবো, আমরা লিখবো 1 2 3 4 নং অসমতাকে রৈখিক সমীকরণে প্রকাশ করে পাই। তাহলে এটা মানে কি, জাস্ট আমরা তোমার হলো যে এই লেস দেন চিহ্নের জায়গায় আমরা কি বসাই দিব, ইকুয়াল বসাই দিব। তাহলে এখানে আমরা 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 বসাই দিব। তারপর দেন দেখো তো আমরা এখানে কি পাবো ভাই, আমরা অলরেডি দেখে আসছিলাম যে এক্স বাই এ আর ওয়াই প্লাস ওয়াই বাই বি এর ফর্মেটে করি না, মানে আমরা ডান পাশটাকে 1 বানাই দিই। তাহলে এখানে আমরা কি করবো দেখো তো, আগের ম্যাথের মতো এখানে জাস্ট আমরা 8 দিয়ে ভাগ করে দিব। তো এটাও যদি আমরা 8 দিয়ে জাস্ট ভাগ করে দিই, তাহলে এখানে আমরা 1 পাবো না, আমরা জাস্ট কি করলাম বলতো ভাই, সবাইকে হচ্ছে তোমার 8 দিয়ে ভাগ করে দিছি। তাহলে ফার্স্টে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে 2 আর 8 কাটাকাটি হয়ে এখানে 4 থাকবে না x এর নিচে, x এর নিচে কত থাকবে বলতো ভাই, x এর নিচে তোমার এখানে থাকবে হচ্ছে ভাই তোমার এখানে 4 থাকবে। সো এটা সরল রেখা পেয়ে গেলা, এটাকে তুমি হচ্ছে সাপোজ ধরো 5 নাম্বার নাম দিলা। তারপরে দেন দেখো 2 নম্বরে যে অসমতাটা ছিল সেটা কত ছিল, 2x প্লাস 3y লেস দেন অর ইকুয়াল টু, সরি লেস দেন ইকুয়াল টু তো হবে না, যেহেতু তুমি এখানে রৈখিক সমীকরণে কনভার্ট করে ফেলছো, সো এটা আসলে ইকুয়াল বসে যাবে। রৈখিক সমীকরণ মানে কি, একটা সরল রেখা রৈখিক সমীকরণ, তো এটা ইকুয়াল হয়ে যাবে। এটা হচ্ছে তোমার 12। তারপর তুমি সবাইকে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার এখানে 2x ছিল 12 দিয়ে ভাগ করে দিছো, তারপরে তোমার এখানে 3y ছিল, তুমি এখানে তাহলে 12 দিয়ে ভাগ করে দিছো, এখানে তুমি 1 পাচ্ছ। আচ্ছা, এবার দেখো তো জিনিসটা এখানে, এইটা আমি চলো একটু করে দেখাই, এখানে ভেঙে না দেখালে সমস্যা নেই, ডাইরেক্ট একসাথে লিখে দিতে পারবা। এই যে 2 আর 12 কাটাকাটি হয়ে এখানে x বাই 6 থাকবে না ভাই, আর এরপর এখানে কি থাকবে দেখো তো, 3 আর 12 কাটাকাটি হয়ে এখানে y বাই 4 থাকবে, যেটা ইকুয়ালস টু 1 হবে। এটা হচ্ছে তুমি 6 নম্বর ইকুয়েশন নাম দিবা। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আমরা 5 নম্বর ইকুয়েশনও পেয়ে গেলাম, 6 নম্বর ইকুয়েশন এখানে আমরা পেয়ে গেলাম এখানের মধ্যে। আচ্ছা, ওকে। তারপরে দেখো তো 3 নাম্বারটা কি ছিল, অসমতা, x গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে তুমি এখানে x ইকুয়াল টু 0 লিখে দাও। আবার y ইকুয়াল টু তুমি এখানে তাহলে y যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 0 লিখে দাও। সো এটা তোমার 7 নম্বর ইকুয়েশন, এটা তোমার 8 নম্বর ইকুয়েশন। আশা করি তোমরা ইকুয়েশন গুলো বুঝতে পারছো। এবার আমরা জাস্ট আগের মতোই কাজ আমরা কি করবো বলতো, এবার আমরা বলবো তোমার হচ্ছে এরকম এই 5 6 7 8 নং সরল রেখাকে আমরা হচ্ছে যে গ্রাফে স্থাপন করে প্রয়োজনীয় অসমতা দ্বারা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো তোমার হচ্ছে 5 6 7 8 নং সরল রেখাকে গ্রাফে স্থাপন করে প্রয়োজনীয় অসমতা দ্বারা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো আমরা এখানে একটা গ্রাফ আঁকতে হবে। এই গ্রাফে সাপোজ ধরো আমি এদিকে x অক্ষ নাম দিচ্ছি, এদিকে হচ্ছে সাপোজ আমি চলো তোমার y অক্ষ নাম দিচ্ছি। তো ফার্স্ট তুমি যদি খেয়াল করে দেখো, ফার্স্ট যে সরল রেখাটা আছে x এর নিচে 4 আছে না ভাই, আর y এর নিচে কত আছে, 8 আছে। তাহলে এখানে দেখো x এর নিচে 4 আছে, তাহলে x অক্ষের দিকে তুমি 4 গজ যাবা,
এক্স অক্ষের নিচে এক্স অক্ষের দিকে তুমি হচ্ছে এখানে 4 ঘর গেলা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 4,0। আর এরপরে দেখো তো কত আছে এখানে y এর নিচে, 5 নম্বর সমীকরণে y এর নিচে আছে তোমার 8, তাহলে তুমি y অক্ষের দিকে 8 ঘর যাবা, তাহলে তুমি এখানে y অক্ষের দিকে কত করে গেলা, এখানে 8 ঘর গেলা। সো এই বিন্দুর স্থানাঙ্ক কত 0,8। সো এখানে তুমি যে সরল রেখাটা পাবা এদের মধ্যে, তাহলে আমি যদি সরল রেখাটাকে যোগ করি তাহলে সরল রেখাটা আসবে তোমার এরকম, আমি জাস্ট যোগ করে দিচ্ছি এটাকে। সো তুমি এরকম একটা তুমি এখানে কি পাবা বলো তো ভাই, সরল রেখা এখানের মধ্যে পাবা। তো এখন আসছে যেটা তীর চিহ্ন নিয়ে, তো তীর চিহ্নটা আমরা কিভাবে বের করি একটা জিনিস খেয়াল করে দেখো। তোমার এই যে 5 নাম্বার যে সরল রেখাটা ছিল, এটা আসলে বেসিক্যালি দেখো তো 1 নাম্বার অসমতা থেকে আসছে না, তাহলে 1 নাম্বার অসমতাকে চলো আমরা তাহলে কপি করে নিয়ে আসি। আমরা চলো এটাকে কপি করে নেক্সট পৃষ্ঠায় দেখাই এবং আমরা বের করতে শিখাই তোমাকে আবারও, যে তুমি তীর চিহ্নটা কিভাবে বের করবা। তীর চিহ্ন বের করার জন্য সিস্টেম একদম সুন্দর, খুব ভালো একটা সিস্টেম এটা। এক্স এর জায়গায় 0 বসাই দিবা, তাহলে 2x 0 চলে আসবে, y এর জায়গায় 0 বসাই দিবা। এবার দুইটারে দেখো মাঝখানে কি আছে, যোগ আছে না, যোগ করে দিবা। দেখো তো রেজাল্ট যেটা আসবে সেটা অবশ্যই 8 থেকে ছোট হবে। তাহলে এটা কি, এটা ঘটনাটাকে সত্য ট্রু করলো না, মানে মূল বিন্দুটা তোমার অসমতাটাকে কি করলো বলতো, সিদ্ধ করলো। তাহলে এই যে সরল রেখাটা, এটা তীর চিহ্ন আসলে মূল বিন্দুর দিকে হেলে থাকবে। মানে দেখো, কারণ মূল বিন্দুটা কোন দিকে বলো তো ভাই, মূল বিন্দু এখানে না, এই জন্য মূল বিন্দু থেকে তোমার এখানে কি আছে বলো তো ভাই, হেলে আছে জিনিসটা। তো আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো। দেন দেখো এরপরে আমরা যদি 6 নম্বর সরলরেখায় আঁকতে চাই, 6 নম্বর সরলরেখায় দেখো তো কত আছে এখানে, 6 নম্বর সরলরেখায় x/6। তাহলে দেখো তো x অক্ষের দিকে কয় করে গেছো, 6 করে গেছো তুমি। তাহলে সাপোজ ধরো যাক এই বিন্দুটা, এটার নাম হচ্ছে 6,0। আবার y/, দেখো 4 দেওয়া আছে এখানে, y/4, তাহলে y অক্ষের দিকে 4 ঘর গেছো। তাহলে y অক্ষের দিকে তুমি হচ্ছে পজিটিভ দিকে কত ঘর উঠছো বলো তো ভাই, 4 ঘর উঠছো। তাহলে ধরা যাক বিন্দুটা হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে আমার 0,4 বিন্দু। তাহলে যদি তুমি এদেরকে যোগ করো তাহলে এটা সরল রেখা পাবা না। সরল রেখা কোনটা হবে দেখো তো, সরল রেখা হবে তোমার হচ্ছে এখানে এইটা। আমি যদি যোগ করে দিই দুটাকে, যে এইখানে আমরা যদি যোগ করে দিই, সরল রেখা হবে আমার হচ্ছে ভাই এইটা। সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরল রেখা। আমি এটাকে চাইলে পিছন দিয়ে বাড়াই দিতে পারি, এটা হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত সরল রেখা। এবার আমরা যদি এটার তীর চিহ্ন বের করতে চাইতাম, দেখো তো এই যে 6 নম্বর সরল রেখাটা দেখতেছো, এটা কোন অসমতা থেকে আসছে, 2 নম্বর অসমতা থেকে আসছে না। তাহলে 2 নম্বর অসমতাকে তুমি কপি করে নিয়ে আসো, 2 নম্বর অসমতাকে তুমি কপি করে দেখো। এই জিনিসটা তুমি চাইলে দেখাতেও পারো, কোশ্চেনে নাও দেখাতে পারো, আনসারের মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো এইবার এক্স এর জায়গায় কত বসাবো বলো তো ভাই, 0 বসাবো। y এর জায়গায় আমরা এখানে 0 বসাবো। তাহলে রেজাল্ট যেটা আসবে এটা 0 আসবে না, কারণ এখানে মাঝখানে যোগ আছে, যোগফল করলে 0 আসবে না। ওই 0 কিন্তু দেখো 12 থেকে ছোট। তাহলে এই যে মূল বিন্দুটা, এটা তোমার অসমতাকে সিদ্ধ করলো না, কারণ যে 0 বসানোর ফলে যে রেজাল্টটা আসছে সেটা 12 থেকে ছোট আসছে, তাহলে অসমতাকে সিদ্ধ করলো। তাহলে এটারও আসলে তীর চিহ্নটা কোন দিকে থাকবে বলো তো ভাই, মূল বিন্দুর দিকেই তোমার এখানে থাকবে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে এইগুলো, আমরা অলরেডি যেহেতু তীর চিহ্ন দেওয়া শেষ, এগুলো চাইলে আমরা পরীক্ষায় লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। চাইলে তুমি মনে মনে হিসাব করতে পারো আসলে, হ্যাঁ, যে তুমি ওখানে গিয়ে মনে মনে হিসাব করতে পারো, এটা জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, তাহলে দেখো এরপরে কি করবা তুমি, এরপরে দেখো তো তোমার x=0 দেওয়া আছে এবং এখানে বলে দিচ্ছে x এর ভ্যালুটা 0 থেকে বড়। তো x এর ভ্যালু 0 থেকে বড় হলে তীর চিহ্ন কোন দিকে হবে বলো তো ভাই, দেখো তো। তাহলে x এর ভ্যালু 0 থেকে বড়, তাহলে তীর চিহ্নটা এদিকে হবে না, কারণ দেখো এই দিককার জন্যই তোমার হচ্ছে x এর ভ্যালু 0 থেকে বড়। আবার তোমাকে আরেকটা জিনিস বলে দিছে যে y এর ভ্যালুটা কি বলতো ভাই, 0 থেকে বড়। তাহলে y এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, তাহলে y এর ভ্যালুটা 0 থেকে বড় হইলে তীর চিহ্নটা কোন দিকে থাকবে, উপরের দিকে থাকবে না, কারণ নিচের দিকে গেলে আমরা জানি y এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়। তাহলে দেখো তো, আমি যদি তোমাকে এবার জিজ্ঞেস করি যে এখানের মধ্যে মানে সবার জন্য, সব অসমতার জন্য কমন অঞ্চল কোনটা, তোমরা যদি একটু পজ করে এটা দেখার চেষ্টা করো। আমি জাস্ট এঁকে দিই এখানের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা যদি আঁকি, তাহলে সবার মধ্যে সাথে কমন অঞ্চল হচ্ছে তোমার এইটা। এটা হচ্ছে তোমার মোটামুটি সবার একটা সমাধানের সম্ভাব্য অঞ্চল, কারণ এই অঞ্চলটা সব অসমতার জন্য এখানে আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এরপরে কাজটা কি দেখো তো, আমাদের এরপরে কাজটা হচ্ছে তোমার এখানে আমাদের কি খুঁজে বের করা, এই সমাধানের সম্ভাব্য অঞ্চলে আমাদের এখানে কৌণিক বিন্দু খুঁজে বের করা। তো এখানে তাহলে কৌণিক বিন্দু কয়টা হবে বলো তো ভাই, কৌণিক বিন্দু হবে তোমার এখানে 4টা। এটা একটা মূল বিন্দু যার স্থানাঙ্ক 0,0, এটাকে এ বিন্দু নাম দাও, এ বিন্দুর নাম বি নাম দাও, এটার নাম সি নাম দাও। তো বি এর স্থানাঙ্ক তুমি জানো না, x, y ধরে নাও। আচ্ছা, তাহলে এখানে চলো আমি প্রথমে আগে লেখাটা লিখে ফেলি। আমরা প্রথমে লিখবো এখানে, এখানে তোমার হলো যে গাঢ়, তাহলে চলো আমরা লিখি আগে যে আমরা লিখবো এখানে, এখানে গাঢ় অংশ দ্বারা সমাধানের সম্ভাব্য অঞ্চলকে চিহ্নিত করা হলো। তারপরে কি লিখবো, এরপরে লিখবো যে এখানে সমাধানের সম্ভাব্য অঞ্চলের কৌণিক বিন্দু 4টি। এরা হলো এ 0,4, বি x, y, সি 4,0 আর মূলবিন্দু ও 0,0।
সো এগুলো হচ্ছে আমার এখানে 4টা বিন্দু। তাহলে এখানে আমার আননোন কোনটা বলো তো? বি বিন্দুটা আননোন। তাহলে এখানে হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা লিখবো হচ্ছে যে এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, ফার্স্টে যে কালো রেখাটা আছে, কালো রেখাটা তুমি কার জন্য পাইছিলা? 5 নাম্বার সরল রেখার জন্য পাইছিলা না? তার মানে এই কালো রেখা যেটা আছে এখানে, কালো সরল রেখা আমরা যেটা পাইছিলাম, এটা হচ্ছে আমরা 5 নাম্বার সরল রেখার জন্য পাইছিলাম। আবার তুমি এখানে দেখো তো, এই যে গোলাপি কালার যে রেখাটা আছে, এটা তুমি 6 নাম্বার সরল রেখার জন্য পাইছিলা না? এটা পাইছিলা তুমি হচ্ছে ভাই 6 নাম্বার সরল রেখার জন্য। সো এই গোলাপি কালারটা হচ্ছে তোমার 6 নাম্বার সমীকরণের জন্য পাইছিলা। তাহলে এই যে বি বিন্দুটা আছে, এটা আসলে বেসিক্যালি 5 এবং 6 নাম্বার সরল রেখার ছেদবিন্দু না? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে 5 এবং 6 নাম্বার সরল রেখার ছেদবিন্দু। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে বি এক্স কমা ওয়াই বিন্দুটি হলো 5 ও 6 নং সরল রেখাদ্বয়ের ছেদবিন্দু, অর্থাৎ 5 ও 6 নং সরল রেখাকে সমাধান করে পাই এক্স ইকুয়ালস টু একটা পাবো, ওয়াই ইকুয়ালস টু একটা পাবো। এক্স ইকুয়াল টু পাবো 3, ওয়াই ইকুয়াল টু পাবো 2। সো আমরা এখানে তোমার তাহলে এই যে তোমার 5 এবং 6 নাম্বার সরল রেখাকে আমরা সমাধান করে এই এক্স এর ভ্যালু 3 পাইলাম, এক্স এর ওয়াই এর ভ্যালু 2 পাইলাম। আচ্ছা, 5 এবং 6 নাম্বার সরল রেখাকে আমরা কিভাবে সমাধান করছি? তুমি চাইলে 9-10 এর মধ্যে তুমি যে প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি শিখে আসছো, এটা দিয়ে সমাধান করতে পারো। চাইলে তুমি এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। আচ্ছা, আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবো আমি একটু করে এখানে দেখাই দিই, অনেকে হয়তো না জানতে পারে জিনিসটা। যে তোমার কাছে যদি ইএস প্লাস ইএস 991 ইএস প্লাস ক্যালকুলেটর থাকে, তাহলে আমি চলো তোমাকে একটু করে দেখাই যে তোমার কাছে যদি কি থাকে বলো তো ভাই। এটা জাস্ট আমরা এখন রুলসটা শিখবো, জাস্ট যাদের কাদের জন্য বলো তো, আমি একটু জাস্ট দেখাই দিই, কারণ এটা অনেকেই জানো তোমরা। তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে 991 ইএস প্লাস ক্যালকুলেটর থাকে, তাহলে তুমি ফার্স্টে কি করবা? তুমি ফার্স্ট হচ্ছে তোমার মোডে যাবা। মোডে যাওয়ার পরে দেখবা তুমি এখানে 5 নাম্বার অপশনে লেখা ইকুয়েশন। সো তুমি এখানে প্রথমে 5 প্রেস করবা, 5 দিবা এখানের মধ্যে। আচ্ছা, 5 দেওয়ার পরে দেখবা একটা উইন্ডো, মানে নতুন একটা পেজ আসবে। তো ওই পেজের মধ্যে আবার তোমার 4 জন আছে। 4 জনের মধ্যে প্রথমে দেখো তো কে আছে। 1 নম্বরে লেখা দেখবা যে তুমি তোমাদের ক্যালকুলেটর তুমি থাকলে দেখতে পারবা যে এখানে লেখা থাকবে তোমার এন এক্স প্লাস তোমার এখানে থাকবে হচ্ছে বি এন ওয়াই ইকুয়ালস টু তোমার এখানে থাকবে হচ্ছে সি এন। আর দেখবো 2 নম্বরে তোমার এখানে থাকবে হলো যে এ এন এক্স প্লাস তোমার হচ্ছে এখানে বি এন ওয়াই প্লাস তোমার এখানে থাকবে সি এন জেড ইকুয়ালস টু তোমার এখানে ডিএন থাকবে। দেন 3 নম্বরে দেখবা তুমি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখবা তুমি এখানে বি এক্স লেখা প্লাস সি লেখা ইকুয়াল টু 0 লেখা। আর 4 নম্বরে দেখবে এখানে থাকবে তোমার হলো যে এক্স কিউব প্লাস তোমার হচ্ছে এখানে বি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখবা তুমি সি এক্স প্লাস ডি লেখা ইকুয়াল টু 0 লেখা। আচ্ছা, কথা হচ্ছে যে তোমার এখানে তুমি কোনটা প্রেস করবা। দেখো আমি আগে একটু করে প্রত্যেকটার একটা ফাংশন ব্যাখ্যা করার চেষ্টা করি। 1 নাম্বার যেটা আছে, দেখো তো 1 নম্বরে এক্সও আছে ওয়াইও আছে। তাহলে 1 নাম্বার তুমি কখন ইউজ করবা? যখন তোমার আননোন হিসেবে এক্স কমা ওয়াই থাকবে। 2 নম্বরে দেখো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে 2 নাম্বার তুমি কখন ইউজ করবা? 2 নাম্বার তুমি ইউজ করবা যখন তোমার আননোন হিসেবে এক্স কমা ওয়াই কমা জেড থাকবে, মানে 3টাই আননোন ইকুয়েশন থাকবে, 3টা আননোন চলক থাকবে। তুমি 3 নাম্বারটা কখন ইউজ করবা? যখন এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। তুমি 4 নাম্বারটা কখন ইউজ করবা? যখন এটা ত্রিঘাত সমীকরণ থাকবে। তাহলে প্রথমে আগে আমরা এটা বুঝি আমরা কোনটা ইউজ করতে হবে। এখন আমাদের এখানে যে ব্যাপারটা ছিল, আমরা যে 5 এবং 6 নাম্বার সরল রেখাকে সমাধান করছি, তো আমার এখানে তো আননোন কয়টা ছিল? 2টা ছিল। এক্স এর ভ্যালু আমি জানি না, ওয়াই এর ভ্যালু আমি জানি না। আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করছি। তাহলে আমি কত প্রেস করবো বলো তো? আমি এখানে তোমার হচ্ছে 1 প্রেস করব। সো যখনই আমি এখানে 1 প্রেস করব, এখানে কিছু নিয়ম কারণ আছে। দেখো 1 প্রেস করব যখন, তাহলে চলো আমি একটা কাজ করি, তোমাকে আমি জাস্ট 5 নাম্বার এবং 6 নাম্বার ইকুয়েশনটাকে এখানে নিয়ে আসি। যদিও এটা আমরা ক্যালকুলেটরের যে মানে নতুন একটা লেকচার সিরিজ থাকবে, এখানে আমরা দেখবো যে দেখো তো 5 নাম্বার এটা ছিল না, তো এইটা আসছে কোথেকে? এখান থেকে আসছে না? তাহলে চলো আমরা এটাকে কপি করে নিয়ে আসি। সেটা কপি হইতেছে না, এটা কত ছিল? 2x প্লাস ওয়াই। চলো এটাকে কপি করে তাহলে এখান থেকে জাস্ট ইকুয়াল বসাই দিব। এটা আমরা হচ্ছে কপি করে এখানে নিয়ে আসি। 5 নাম্বার ছিল তোমার হচ্ছে এটা। সো এটা, সো যারা এটা পারো তারা চাইলে এটা স্কিপ করতে পারো, স্কিপ করে একটু আগে নিয়ে যাও, কারণ আমি মনে করি যে বেশিরভাগই তোমরা এখানে পারো, কিন্তু যারা পারে না তারা যেন পিছায় না থাকে, এই জন্য জাস্ট এটা দেখাই দেওয়া। সো এটা তোমার কি বলতো, তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়াল দিয়ে দিছিলা, এটা তোমার ছিল 5 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, দেন তোমার হচ্ছে এখানে দেখো 6 নাম্বার ইকুয়েশন কোনটা ছিল? দেখো এটা 6 নাম্বার ইকুয়েশন ছিল তোমার হচ্ছে এইটা, এইটা 6 নাম্বার ইকুয়েশন ছিল। এটা কোত্থেকে আসছিল? এটা এখান থেকে আসছিল। চাইলে আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি। সো চলো এটাকে তাহলে কপি করার দিকে না, জাস্ট 12 আছে এখানে, একটা 12টা লিখে দিচ্ছি আমি।
তাহলে এখানে হচ্ছে আমরা 6 নাম্বারটাকে নিয়ে আসলাম। তাহলে এখানে হচ্ছে একটু জাস্ট 12 লেখা, 12। আচ্ছা, এটা হচ্ছে আমার 6 নাম্বার ইকুয়েশন। সো এবার একটা জিনিস দেখো, তুমি লক্ষ্য করে দেখো, তুমি একটা জিনিস যেটা মানে যেটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে তুমি যখন এখানে এক প্রেস করছো, তুমি যখন এখানে কি প্রেস করছো বলো তো, এক প্রেস করছো, এখানে দেখো তিনটা জিনিস আছে, একটা এ এন, একটা বি এন, একটা সি এন। তো এ এন জিনিসটা কি, এক্স এর আগে সহক, বি এন জিনিসটা কি ওয়াই এর আগে সহক, সি এন জিনিসটা কি কনস্ট্যান্টটা। খেয়াল করে দেখো ক্যালকুলেটারে বাই ডিফল্ট, মানে ক্যালকুলেটারে সেট করা, ক্যালকুলেটার এটা সেট করা যে বাই ডিফল্ট তোমার কনস্ট্যান্টটাকে কোন পাশে রাখতে হবে, ডান পাশে রাখতে হবে। মানে কনস্ট্যান্ট যে ধ্রুবক যেটা আছে সেটাকে কোথায় রাখতে হবে, ডান পাশে রাখতে হবে। আমরা যে ভুল কাজটা করি, কনস্ট্যান্টটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, আগেরটা মাইনাস দিয়ে দিই, মাইনাস আমরা জিনিসটা কিরকম করি বলতো, আমরা করি হচ্ছে এখানে এই 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু আমরা 0 লিখি, আর এইটাকে আমরা লিখি হচ্ছে তোমার এখানে 2x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে 0 লিখি। আচ্ছা, এটা লিখলে কি হয় আমি তোমার বলি, দেখো তুমি যখন এখানে এক প্রেস করছো, তাহলে তোমার এখানে আরেকটা নতুন উইন্ডো চালু হবে। আমি বক্স করে দিই এখানে একটু করে, তোমার এখানে আরেকটা নতুন পেজ খুলবে তোমার এখানে ক্যালকুলেটরের মধ্যে। আচ্ছা, সো পেজটা খোলার পরে তোমাকে হচ্ছে যে এখানে একটা ম্যাট্রিক্সের মতো থাকবে। দেখো আমি জাস্ট দেখাই, আমি জাস্ট নিজে প্রেস করে দেখি এখানে, হ্যাঁ। তো এখানে লেখা থাকবে একটা ম্যাট্রিক্সের মধ্যে, এটা এ লেখা থাকবে, এখানে বি লেখা থাকবে, এখানে তোমার দেখো সি লেখা থাকবে। সো তোমার এই ম্যাট্রিক্সের মধ্যে এখানে তোমার হচ্ছে কিছু ঘর থাকবে। ম্যাট্রিক্স তোমরা পড়ে আসছো আশা করি। সো তোমাকে এই ঘরগুলাতে, মানে এখানে 6টা ফাঁকা স্থান থাকবে তোমার এখানে, এই ঘরগুলোতে তোমার এখানে ডাটা দিতে বলবে, মানে মানগুলো বসাতে বলবে। তুমি কি বসাবো আমি তোমাকে দেখাই। দেখো, তো ফার্স্টে তুমি এর ঘরে আসো, তো এর এই ঘরটা আসো, এই ঘরটা মানে কি, ফার্স্ট ইকুয়েশনে এক্স এর সহগ সেটা কত, 2। তাহলে তুমি এখানে 2 বসাবা। তারপর বি জিনিসটা কি, এই যে এই ঘরটা কি, এই ঘরটা দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট ইকুয়েশনে বি এর সহগ, ওয়াই এর আগে কত আছে, 1 আছে না, তাহলে তুমি এখানে 1 বসাবা। এইবার বেসিক ভুলটা সবাই করে, সবাই কি করে, সবাই ইকুয়েশন লেখা আসলে কোনটা বলো তো, সবাই ইকুয়েশন লেখে এইটাকে লেখে। সবাই কি করে এখানে -8 বসায়, কনস্ট্যান্ট পার্ট এখানে কত বসায়, -8 বসায়। কিন্তু দেখো বাই ডিফল্ট তুমি যখন এখানে -8 বসাইছো, ক্যালকুলেটারে তুমি যখন -8 বসাইছো, ক্যালকুলেটারে কিন্তু সেটিং করা যে কনস্ট্যান্টটাকে কোন পাশে নিয়ে যেতে হবে, ডান পাশে নিয়ে যেতে হবে। তখন তুমি এটাকে ডান পাশে, ক্যালকুলেটার কিন্তু মনে করে তখন কি জানো, এই যে -8 আছে না, এটা আসলে কোন পাশে আছে বলো তো, ডান পাশে আছে। তুমি যখন এখানে দেখো, তুমি কিন্তু ভুল কিছু করো নাই, তোমার তোমার বৃত্তি অনুসারে তুমি কি করছো, এখানে এর জায়গায় 2 বসাইছো, এক্স এর আগে, এক্স এর সহগ, ও বি এর জায়গায় এখানে 1 বসাইছো কারণ ওয়াই এর সহগ। তুমি এখানে কনস্ট্যান্ট হিসেবে কত দিছো, তুমি যদি এই সরল লেখাটা ইকুয়েশনটাকে লেখো, তাহলে কনস্ট্যান্ট হিসেবে তুমি -8 দিছো। তুমি কি করছো, তুমি জাস্ট 8টাকে বাম পাশে নিয়ে আসছো। কিন্তু তুমি যখন এখানে -8 দিছো, ক্যালকুলেটর মনে করে কোন ইকুয়েশন জানো, ক্যালকুলেটর মনে করে হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু -8, কারণ ক্যালকুলেটর কনস্ট্যান্টকে অলওয়েজ বাই ডিফল্ট ডান পাশে চিন্তা করে। সো তোমার তাহলে এই যে ইকুয়েশনটা আর তোমার যে মেইন ইকুয়েশনটা ছিল 5 নাম্বার, ওটা কি সেম আছে, না সেম নাই। তুমি তাহলে যখন সমাধান করবা, একটা দেখবা মাইনাস চলে আসতেছে। সো তাহলে এখানে আমাদের কি বিষয়ে সতর্ক থাকতে হবে, তাহলে আমরা যে জিনিসটা সবসময় ভুল করবো না, আমি তাহলে চলে যাস এটাকে মুছে ক্লিয়ার করে দিই। আমরা এখানে দেখবো যে তোমার যেগুলোর ক্ষেত্রে কনস্ট্যান্টটা তোমার ডান পাশে থাকবে, ওগুলোকে আমরা ডান পাশেই রাখবো। যেমন কিরকম, আমি যদি এখানে একটু করে এগুলোকে জাস্ট একটু পরিষ্কার করে দিই, দেখো 1 নাম্বার এবং 2 নাম্বারে, এই যে দেখো 1 নাম্বার এবং 2 নাম্বারে, 1 নাম্বারে কনস্ট্যান্টটা ডান পাশে এবং 2 নাম্বারেও কনস্ট্যান্টটা ডান পাশে। তাহলে 1 এবং 2-এ আমরা যখন ইকুয়েশনটা লিখবো, কনস্ট্যান্ট গুলোকে কোন পাশে রাখবো, অবশ্যই ডান পাশে রাখবো। কিন্তু আমরা দেখবো যে 3 এবং 4 নাম্বারে কনস্ট্যান্ট গুলোকে আবার কোন পাশে নিয়ে আসছে, ক্যালকুলেটারে বাই ডিফল্ট বাম পাশে নিয়ে আসছে। তাহলে 3 এবং 4 নাম্বার যখন আমরা তোমার ক্যালকুলেটারে সলভ করব, তখন এই যে কনস্ট্যান্টটাকে বা ধ্রুবকটাকে আমরা কোন পাশে এনে সলভ করব, ডান পাশে এনে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, ধরো তোমার এখানে লেখা আছে 2x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু, ধরো তোমার এখানে লেখা আছে 3। এই 3টাকে কিন্তু তুমি যখন কনভার্সনে সলভ করবা, এখানে তুমি যখন কনস্ট্যান্টের ভ্যালু বসাবা, তুমি তখন 3 বসাবা না, তুমি তখন কি বসাবা বলো তো, তুমি তখন বসাবা 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, এরকম এনে বসাবা। তুমি তখন বসাবা -3 বসাবা। বুঝতে পারছো জিনিসটা? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। মানে তোমাকে আসলে এই 4টা ফর্মেট একটু মুখস্থ রাখতে হবে, ক্যালকুলেটারে কিভাবে সেট করা জিনিসটা। তো এইভাবে যদি তুমি মুখস্থ রাখো, তাহলে তুমি আর এটা ভুল করবা না। দেন তুমি জাস্ট এখানে দেখো, এই যে 6টা ঘর ফিল আপ করবা, 6টা ঘর ফিল আপ করার পরে ইকুয়াল চিহ্ন দিবা, দেখবা যে একটা এক্স এর মান চলে আসছে, একটা ওয়াই এর মান চলে আসছে। তো আমরা এখানে এরকম ভাবে সলভ করে এক্স এর মান আমরা এখানে 3 পাইছিলাম, ওয়াই এর মান আমরা এখানে 2 পাইছিলাম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সো ভাই, এইটা অনেকেই পারো এটা জিনিসটা, কিন্তু যারা অনেকে পারো না, তাহলে জাস্ট না পারলে আজকে দেখে নি না জিনিসটা। যদিও আমরা ক্যালকুলেটর সিরিজ যখন বের করবো, তখন আবার এই জিনিসগুলো দেখবো। আচ্ছা, তাহলে আমাদের কাজটাকে আমরা এখানে ঘর করব। তো
ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? এই পাশে আমরা লিখবো বিন্দু এবং আমরা এই পাশে লিখবো তোমার হচ্ছে জেড। সেখানে দেখো তো তোমার কোয়েশ্চেনের মধ্যে জেড এর ভ্যালুটা দেওয়া ছিল কত, আমি তো ভুলেই গেছি জিনিসটা জেড কত ছিল। আচ্ছা, জেড এখানে দেওয়া ছিল তোমার 3x প্লাস ওয়াই, আর জেড কে তোমার ম্যাক্সিমাম করতে বলা হয়েছিল, তাহলে জেড ইকুয়ালস টু 3x প্লাস ওয়াই। জেড ইকুয়ালস টু তোমার এখানে কতটুকু? এখানে তোমার হচ্ছে ভাই 3x প্লাস ওয়াই। বিন্দু কত কত আছে? এ বিন্দু 0,4, এ 0,4, বি বিন্দু কত? x, y, আর x এর ভ্যালু তুমি এখানে 3 পাইছো, y এর ভ্যালু 2 পাইছো, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 3,2। আবার সি হচ্ছে 4,0, সো সি এখানে বসাবা তুমি 4,0, আর ডি হচ্ছে ও হচ্ছে তোমার 0,0, সো ও এর জায়গায় তুমি বসাবা 0,0। তাহলে সবগুলো এখানে তুমি যদি বসাও তাহলে জেড এর মান বের করো। দেখো এক্স এর জায়গায় 0 বসাও ফার্স্টেরটার জন্য, ওয়াই এর জায়গায় 4 বসাও, রেজাল্ট আসবে 4। তারপরে জেড ইকুয়ালস টু এক্স এর জায়গায় তুমি 3 বসাও, ওয়াই এর জায়গায় তুমি 2 বসাও, তাহলে দেখো তো কত আসতেছে? 3 3 9 11 আসতেছে। আবার দেখো সি নাম্বারের জন্য জেড ইকুয়ালস টু এক্স এর জায়গায় তুমি 4 বসাও, ওয়াই এর জায়গায় 0 বসাও, তোমার এখানে আসবে 12। আর এখানে এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াই এর জায়গায় 0 বসাও, রেজাল্ট আসবে 0। সেখানে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে তোমার এখানে 12। তাহলে এখানে আমরা আনসার কি লিখবো বলতো? আমার তো জেড এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে, তাহলে এখানে আমরা আনসার লিখবো, সুতরাং এখানে আমরা লিখবো সুতরাং জেড ম্যাক্স ইকুয়ালস টু তোমার এখানে হচ্ছে ভাই কত বলতো? 12। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা এই ম্যাথ দুটা বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো বিষয়ে প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।